জীবন হচ্ছে একটা জলের নৌকার মতো, যেখানে যখন আমরা সুখ অনুভব করব তখন আমরা আনন্দের স্রোতে ভাসবো। তখন আমাদের কাছে মনে হবে যে সংসার জীবনটা কতই না সুন্দর। তবে সুখের বিপরীতে তো দুঃখও আছে। যখন সংসার জীবনে একটু ঝড়ঝাপটা নেমে আসে তখন আমরা সংসারের প্রতি একটু হলেও বীতশ্রদ্ধ হয়ে যাই। চলো, ভালো মন্দ মিশিয়েই সংসার, সমস্ত কিছুই আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তারাও অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। এই দেখো না, প্রত্যেক দিন সকালবেলা এখন চরম ব্যস্ততার মধ্যে কাটে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মাথার মধ্যে ঘোরাফেরা করে যে কখন আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো, কেন কি রান্নাটাকে কমপ্লিট করে তবেই আমাকে কিন্তু সোনাকে স্কুলে নিয়ে ছুটতে হবে। এই দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি আজকে। আলু, পেঁপে, টমেটো সমস্ত কিছু আমি কেটে নিয়েছিলাম। সেটাকেই প্রেশার কুকারে হালকা করে জল দিয়ে আমি 2টো সিটি বসিয়ে দিয়েছিলাম। 2টো সিটি মারতেই সবজিগুলো বেশ সুন্দর করে গলে গেছিলো। জানো, একদমই যে গলে গেছিলো তা নয়, একদম তরকারির মতনই হয়ে গিয়েছিল। প্রেশার কুকার থেকে আমি সবজিগুলোকে নামিয়ে নিয়েছিলাম। একটা ওভেনে আমি বসিয়েছিলাম চা, আর আরও একটা ওভেনে আমি তখন কি করেছি, এই আলু পেঁপের তরকারিটাকে না 5 ফোড়ন, তেজপাতা আর একটু লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, সাথে একটু হিংও দিয়েছিলাম। তো দেখো না, মোটামুটি মিনিট 5-এর মধ্যে আমার কিন্তু তরকারি রেডি হয়ে গিয়েছিল। আর এই যে তোমাদের সামনেই তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। সত্যি বলছি, ভীষণ সুন্দর হয়েছিল আমার আলু পেঁপে আর টমেটোর তরকারিটা। তারপর এই যে ঝটপট করে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তরকারি নামানোর আগে চাটাও কিন্তু তাড়াহুড়ো করে আমি খেয়ে নিয়েছিলাম। রান্নাঘরে এসে এখন এতটা ব্যস্ততার মধ্যে আমাকে রান্নাবান্না করতে হয়, আমার মনে হচ্ছে গ্যাসের 2টো ওভেনের জায়গায় যদি আমার 4টে ওভেন থাকতো তাহলে মনে হয় আমি একটু রান্না করে শান্তি পেতাম। জানো, এই দেখো সোনার জন্য এখানে টিফিন রেডি করছি। আজকে হচ্ছে সোনাকে দেবো ব্রেড, বাটার আর তার সাথে দেবো একটু মধু। চিনি দেবো না, চিনিটা আমার সোনাকে আমি খুব কম খাওয়াতেই পছন্দ করি। বলতে পারো চিনি আমার ছেলেকে আমি খাওয়াই না, ওই জন্য ব্রেড, বাটার আর মধু দিয়ে দিচ্ছি। ব্রেডগুলোকে আমি একটু হালকা করে তাওয়ায় সেঁকে নিয়েছিলাম। এরপর মাঝের আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে সোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর এত কান্নাকাটি করছিল আমার ছেলেটা, সেখানে আমি কি শেয়ার করব না করব কিচ্ছু ভেবে উঠতে পারিনি। বলতে পারো এক প্রকার আমি লুকিয়েছিলাম স্কুলের বাইরে। ও কী করছিল, আমাকে দেখলেই কান্না করে উঠছিল। তাই আমাকে সবাই বলছিল তুমি একটু আড়ালে আবদালে থাকো। সেইভাবেই সোনাকে একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, স্কুলে রাখার চেষ্টা করছি। এতে করে মোটামুটি মাসখানিক তো লাগবেই কান্নাকাটি বন্ধ হতে মনে হয়, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গতকালকের কাঁঠাল চিংড়ি ছিল, সেই সাথে আলু পেঁপের তরকারি আর একটু ডিম ভাজা করে নিয়েছিলাম। 2টো ডিমই ভাজা করে নিয়েছিলাম, সোনাকেও খাইয়ে দিয়েছি আর তারপর ঝটপট খেয়ে নিয়েছি। আর এই দেখো, এবার হচ্ছে থালা বাসন ধোয়ার পালা ছিল। এক যোগ্যর থালা বাসন ছিল। প্রত্যেক দিনই আমার বেশি বেশি থালা বাসনই হয় জানো। সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এরপর টেবিলে এগুলোকে আমি জল ঝরাতে দেবো। একটা করে প্লেট আমি রেডি করে নিয়েছি। সেই প্লেটের উপরেই আমি বাসনকোসনগুলো রোদ দিয়ে নিচ্ছি। এতে করে যখন বাসনগুলো ঝরঝরে হয়ে যাবে একদম প্লেট ধরে তুলে ঘরে নিয়ে যাব ভাবছি। তবে জানি না যে আদতেও থালা বাসনগুলো এখানে ঠিকঠাকভাবে থাকবে কি না, কেন কি আমার ছেলে যখন যেটা হাতের কাছে পায় তখনই সেটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আর থালে ওই হাতা মাথাগুলো দিয়ে কি করবে, বাজনা বাজাবে। গল্প করতে করতে 3টে প্লাস্টিকের ঝুড়ি ছিল, সেগুলোকেও আমি ধুয়ে দিয়েছিলাম। সেগুলোকেও জল ঝরাতে দিয়ে সোজা ঘরে চলে এলাম। আর ঘরে এসে এই যে বিছানাটাকে ঠিক করতে হবে। গতকালকে বিকেলবেলা সোনার 2টো গেঞ্জি, একটা প্যান্ট আমি ধুয়ে রেখেছিলাম, তবে শুকিয়েছিল না জানো তো। অনেক পরে সেগুলোকে কাচা হয়েছিল, তাই ওই যে খাটের পাশে যে দড়িগুলো আছে টাঙানো, সেই দড়িগুলোতে মেলে দিয়েছি। জানো, আমার ঘরে জায়গা খুব কমই আছে, তবে এদিক ওদিকে না একটু দড়ি টাঙানোতে আমার না বেশ সুবিধে হয়েছে। বর্ষাকালের সময় যখন জামা কাপড় ভিজে থাকে তখন আমি কি করি, এই সমস্ত দড়িগুলোতে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিই।
তাতে করে সারা রাত যখন ফ্যান চলে আমার ভেজা জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এরপরেই বিছানাটাকে ঝেড়ে নিলাম। এই যে বিছানা ঝাড়া ঝাঁটাটা দেখছো, এটা যে দিনে অন্তত কতবার খোলে আর কতবার যে এটাকে বাঁধতে হয় তার আর হিসেব নেই। চলো ছেলের গেঞ্জি প্যান্টগুলোকে এখান থেকে একটু তুলে নিই, এরপরেই না সঙ্গে সঙ্গে এগুলোকে আমি ভাঁজ করে দেব, আর তারপরেই কিন্তু এগুলোকে যথা জায়গায় রেখে দেব। আমার যে আলমারিটা দেখো, ওটা তো 3টে পার্টের, এখন সবাই 3টে পার্টের আলমারি বেশি ইউজ করে। তো সাইডের যে ছোট্ট পার্টটা রয়েছে, পুরো একটা অংশই আমার ছেলের জামা কাপড়ের জন্য আমরা রেখেছি, যে আমার ছেলের যত যা জামা কাপড় হবে ওই কাবারটাতে আমরা গুছিয়ে রাখবো। ছেলের জন্য না নতুন করে একটা কাবার্ড কিনতে ইচ্ছে করে, তবে আমার তো ঘরে জায়গা নেই গো, আর ঘর যে বাড়াবো সেই ব্যবস্থাও নেই। কেন কি সামনে যদি আমরা ঘরের বারান্দা বাড়াই তাহলে কি হবে, আমাদের একদম উঠোন থাকবে না, মানে সামনের উঠোনটা একদমই চিকন হয়ে যাবে। সেই জন্য ঘরটা এক চালাই করা আছে বলতে পারো। তবে ভবিষ্যতে যখন ঘর বাড়ি বানাবো আমার এই এক চালা ঘরটা না এইরকমই থাকবে। আমার বাবিকে বলেছি, মানে আমার বরকে বলেছি, যে যদিও বা আমাদের পাকা ঘর হয় তবু এই টিনের ঘরটা কিন্তু এইরকমই থাকবে, না এখানকার ফার্নিচারগুলো সরাবো না ঘরটাকে কোনো রকম কিছু করব। আমার এই এক চালা ঘরটাকে আমি এইভাবেই রাখতে চাই। তাতে করে কি হবে বলো তো, গরমের দিনে তো পাকা ঘরে ঘুমানো যায় না, গরমের দিনে অন্তত রাত্রে টিনের ঘরে শুয়ে অনেক শান্তি পাবো। আচ্ছা, আমরা সবাই তো বিলাসিতার পিছনে ছুটি, আমরা কেউ আর দেখাতে চাই না যে আমরা মধ্যবিত্ত কিংবা আমরা নিম্নবিত্ত। আমরা এমনটাই সব সময় মানুষকে দেখাতে চাই যে না আমরাই বড়লোক, আমাদেরই টাকা পয়সা আছে। তবে টাকা পয়সা ধন দৌলত বিলাসিতা সবসময় মানুষকে সুখী করতে পারে না। তবে বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের জীবনে টাকা পয়সার প্রচুর দরকার আছে। তবে কিছু কিছু সময় ওই যে বললাম যে বিলাসিতা মানুষকে সর্বসুখী করতে পারে না। সত্যি কথা বলো তো, যে যাদের কম টাকা পয়সা আছে তারা কি সুখী হয় না? অবশ্যই তারা সুখী হয়। কি বলো তো, মনের মতো জীবনসঙ্গী পেলে একচালা টিনের ঘরটাকেও স্বর্গ শৌখিন করে রাখা যায়। সেই এক টুকরো ঘরেই কিন্তু অনেক সুখ খুঁজে নেওয়া যায়, তাই না? কি জানি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি না কি বলে ফেললাম। আদতেও যে তোমরা আমাদের সাথে একমত হবে কি হবে না তাও জানি না, তবে আমার যেটা মনে হয় সেটাই কিন্তু আমি বলেছি। তবে একবারও বলিনি যে জীবনে টাকা পয়সার দরকার নেই, ঘর বাড়ির দরকার নেই, সব কিছুর দরকার আছে। আর সেই সাথে না সুখটারও দরকার আছে, যে সুখটা টাকা পয়সা দিয়ে কিন্তু কখনোই কেনা যায় না। চলো, গল্প করতে করতে সুন্দর করে ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে আমি আলনাতে তুলে রেখেছি, আর তারপরেই ফ্রিজটাকে সুন্দর করে আমি মুছে নিলাম। এই দেখো, ফ্রিজের উপরটা বেশ নোংরা পড়েছিল, আমার ঘরটাকে না আবার ঝাড়াঝাড়ি করার দরকার ছিল। তবে কি বলো তো, শনিবার আর রবিবার ছাড়া কখনোই আর ঘরটাকে আমি ঝাড়ু দিতে পারবো না। কেন কি সোনাকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত কাজ সামলে আবার ঘরদোর পরিষ্কার করা সত্যি কথা বলতে খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। চলো, ভিডিওর এ পর্যায়ে এসে চলে এসেছিলাম মাসির বাড়ি। সেখানে এক পশলা বৃষ্টি হয়েছিল, আর মাসির বাড়ি ছিল একটা মালটা লেবুর গাছ। সেই লেবু গাছটাতে যে কত লেবু হয়েছে দেখো, এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রত্যেকটা লেবুর গায়ে জলের ছিটে ফোঁটা যেন অসাধারণ দেখাচ্ছিল গাছটাকে। মাসির বাড়িটা না চারিদিকে শুধুমাত্র গাছগাছালিতে ভরা, বাগানে ভরা। চলো, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।